আসসালামু আলাইকুম। দেখবে আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, ঠিক আছে? যেটার নাম হচ্ছে নগর, বণিক ও বাণিজ্য, ঠিক আছে? এটা দেখবে তোমাদের টেক্সট বইয়ে ষষ্ঠ অধ্যায় আছে, ঠিক আছে? তো এইখানেতে তোমরা দেখতে পাবে যে মধ্যযুগে ভারতে যখন সুলতানি আমল চলছিল, ঠিক আছে? তো সেই সুলতানি রাজত্বে অনেক নতুন নগর গড়ে উঠছিল এবং সেই নগরকে কেন্দ্র করেই দেখবে ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে। বুঝতে পেরেছ? তো সেই ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে আবার বণিক সম্প্রদায়ের উদ্ভব ঘটে এবং দেশ ও দেশের বাইরে সেই ব্যবসা বাণিজ্য প্রসারিত হয়। তো এটার সম্পর্কেই আমরা বিস্তারিতভাবে এই চ্যাপ্টারটাই জানবো, ঠিক আছে? যে সুলতানি আমল তথা মুঘল আমলেও আমরা বলতে পারি। তো সুলতানি এবং মুঘল আমলে যে নতুন নতুন নগর এবং শহর গড়ে উঠছে, বিশেষত আমরা এখানে দিল্লি শহরের কথাই জানবো, ঠিক আছে? এবং ব্যবসা বাণিজ্য কীভাবে সম্প্রসারিত হয়েছিল এবং সেই ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে বণিক সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল, ঠিক আছে? তো এই সমস্ত বিষয়টাই আমরা বিস্তারিতভাবে জানবো এই চ্যাপ্টারে, ঠিক আছে? তো দেখো, প্রথমেই আমরা জানি যে মধ্যযুগে ভারতের শহরগুলো সম্পর্কে একটু জেনে নিই, ঠিক আছে? তো প্রথমেই দেখবে যে নগর বা শহর এই শব্দগুলোর সঙ্গে আমরা সবাই কিন্তু খুব বেশি পরিচিত, মানে কম বেশি করে, তাই তো? সবাই জানি শহর বা নগর, তাই তো? এই শব্দগুলোর সঙ্গে আমরা সবাই কিন্তু পরিচিত, হয়তো কম বেশি হতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা সবাই পরিচিত, তাই তো? তো মনে রাখবে এই যে নগর, এই নগর শব্দটি এসছে সংস্কৃত শব্দ থেকে, ঠিক আছে? আর শহর শব্দটা এসছে ফার্সি শব্দ থেকে, ঠিক আছে? তার মানে নগর শব্দটা হচ্ছে সংস্কৃত, ঠিক আছে? আর ফার্সি শব্দটা হচ্ছে শহর শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। বুঝতে পারলে কি বললাম? যে নগর শব্দটা সংস্কৃত শব্দ থেকে এসছে, ঠিক আছে? আর শহরটা হচ্ছে ফার্সি। বোঝা গেছে? এটা ভালো করে মনে রাখবে। এবারে দেখো, দিল্লির সুলতানি বা মুঘল শাসনকালে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে ভারতে গ্রামও যেমন ছিল তেমনি ছিল নগর বা শহর। বুঝতে পারলে? তো মন্দির, মসজিদ, বাণিজ্য কেন্দ্র বা নানা ধরনের শিল্প উৎপাদনকেও বলতে পারো। তো এই সমস্ত বিষয়গুলোকে কেন্দ্র করে গড়ে উঠছিল এই নগরগুলো, ঠিক আছে? তো দেখো, মধ্যযুগে ভারতে গড়ে ওঠা কিছু নগরের কথা তাহলে আমরা জেনে নিই, ঠিক আছে? তাহলে মধ্যযুগে ভারতে গড়ে ওঠে বেশ কিছু নগর বা শহর। আর মনে রাখবে এই নগরগুলোর বেশিরভাগই গড়ে উঠছিল খ্রিস্টীয় ত্রয়োদশ শতক থেকে, মানে ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে বিকাশ লাভ করেছিল। তাহলে কি বললাম? যে যে শহরগুলোর কথা বলছি বা নগরগুলোর কথা বলছি, মানে বলবো এরপর, তো সেই নগরগুলি বেশিরভাগই খ্রিস্টীয় ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে বিকাশ লাভ করে, ঠিক আছে? এবারে দেখো, যে সমস্ত শহর বা নগরগুলো মধ্যযুগে ভারতে গড়ে উঠছে, তো তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে রাজধানী শহর আর একটা আমরা বলতে পারি অন্যান্য শহর, ঠিক আছে? এবার রাজধানী শহর হিসাবে বা রাজধানী নগর হিসাবে গড়ে উঠেছে যেগুলো, যেমন দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি, দাক্ষিণাত্যের গোলকোন্ডা এবং বিজাপুর, এই সমস্ত নগরগুলো, ঠিক আছে? তো এইগুলো সবই হচ্ছে রাজধানী নগর। তাহলে মনে রাখবে কি বললাম, যে রাজধানী নগর বা শহর হিসাবে গড়ে উঠেছে যেগুলো, সেইগুলোর নাম যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে বলবে দিল্লি, আগ্রা, ফতেপুর সিক্রি, তারপর দাক্ষিণাত্যের মধ্যে পড়ছে তোমার গোলকোন্ডা আর বিজাপুর, ঠিক আছে? তাহলে এরকম কোশ্চেন হতে পারে যে দাক্ষিণাত্যে বিখ্যাত এমন দুটি শহরের নাম লেখো, তখন বলবে বিজাপুর আর গোলকোন্ডা, ঠিক আছে? বুঝতে পেরেছ? এবার দেখো, এগুলো গেল রাজধানী শহর বা নগর, ঠিক আছে? এবার অন্যান্য নগরের মধ্যে যদি পড়ে সেগুলো কি কি হতে পারে, তখন বলবে
যে বাংলার পান্ডুয়া আছে, গৌড় আছে, নবদ্বীপ আছে, চট্টগ্রাম আছে, ঠিক আছে। তারপরে পাঞ্জাবের আছে লাহোর, দাক্ষিণাতের আছে বুরহানপুর, পশ্চিমে আছে আহমেদাবাদ, সুরাট, ঠিক আছে। এগুলো অন্যান্য নগরের মধ্যে পড়ছে। তো এগুলো সবই হলো মধ্যযুগে ভারতের গড়ে ওঠা নগর শহর, ঠিক আছে, বুঝতে পারলে। এবারে তোমাদেরকে একটা কথা বলি, তোমাদের এই চ্যাপ্টারে তোমাদেরকে যেই শহরটার কথা পড়তে হবে সেটা হচ্ছে দিল্লি, ঠিক আছে। দিল্লিকেই তোমরা এই চ্যাপ্টার বিস্তারিতভাবে জানবে, বোঝা গেছে। তাহলে এখানে আর একটা কথা বলি, দেখো মধ্যযুগের ভারতে তেমন আমরা কি দেখতে পাচ্ছি, যে বাণিজ্য কেন্দ্র, তীর্থ কেন্দ্র, শিল্প কেন্দ্র, ঠিক আছে। তাহলে কি বললাম, যে মধ্যযুগের ভারতে বাণিজ্য কেন্দ্রই বলো বা তীর্থ কেন্দ্র, শিল্প কেন্দ্র, তাহলে প্রশাসনিক কেন্দ্র হিসাবে ধীরে ধীরে কি নগর গড়ে উঠেছে, ঠিক আছে। তো এটা যদি একটু ভালো করে বলি তাহলে কি বলবো না, যেমন বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে উঠছে সুরাট, বুরহানপুর, ঠিক আছে। আবার তীর্থ কেন্দ্র হিসাবে গড়ে উঠছে আজমির, কাশী, ঠিক আছে। আবার শিল্প কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে ঢাকা, আহমেদাবাদ। আর প্রশাসনিক কেন্দ্র বা রাজধানী হিসাবে দিল্লি, আগ্রা, ফতেপুর সিকরি ইত্যাদি শহর বা নগর গড়ে উঠছে, ঠিক আছে। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে তোমাদের, যে বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে উঠছে এমন কয়েকটি শহরের নাম তখন বলবে সুরাট, বুরহানপুর, ঠিক আছে। তীর্থ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে তখন বলবে আজমির, কাশী, ঠিক আছে। তারপর শিল্প কেন্দ্র হিসেবে গড়ে উঠছে ঢাকা, আহমেদাবাদ। প্রশাসনিক কেন্দ্র বা রাজধানী শহর হিসেবে গড়ে উঠছে তখন বলবে দিল্লি, আগ্রা, ফতেপুর সিকরি, ঠিক আছে। তো এরপরে দেখো, তাহলে কি বললাম, যে এরপর আমরা দিল্লির সম্পর্কে মানে দিল্লি শহর সম্পর্কে তাহলে আমরা বিস্তারিতভাবে জানবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল, ঠিক আছে। তাহলে কি দেখতে পাবে না, দেখবে যে ভৌগোলিক অবস্থানের সুবিধা। ভৌগোলিক অবস্থানের সুবিধা এর মানে কি না, দেখতে পাবে যে তোমার সুপ্রাচীন কাল থেকেই দিল্লি শহরটা গড়ে উঠছিল, ঠিক আছে। এবং যমুনা নদীর তীরেই ছিল এর অবস্থান। আর যদি একটু ভালো করে বলি তাহলে কি বলবে না, আরাবল্লী পর্বতমালা যেটা আছে সেই আরাবল্লী পর্বতমালার একটা প্রান্ত এবং যমুনা যে নদী সেই নদীর তোমার সেই নদী বিধৌত সমতলে সংযোগস্থলে অবস্থিত ছিল এই তোমার দিল্লি শহরটা, ঠিক আছে। তো যার ফলে দেখবে কি হচ্ছে না, আরাবল্লী পর্বতমালার পাথর দিয়ে জমির ঢাল অনুসারে দুর্গ নির্মাণের একটা সুবিধা থাকছে, বুঝতে পেরেছো। আর তার পাশাপাশি দেখবে তোমার প্রধান জলপথ হিসাবে আমরা এখানে যমুনা নদীকে পাচ্ছি। তো সেই প্রধান জলপথ যমুনা নদী বরাবর প্রাকৃতিক সীমানা যেটা, সেই প্রাকৃতিক সীমানা নির্ধারণের সুবিধা থাকায় এই দিল্লি সুলতানদের রাজধানী হয়ে ওঠে, বুঝতে পারলে। তাছাড়াও দেখবে নিরাপত্তা, এই যে এখানেতে আমরা নিরাপত্তার কথা বুঝতে পারছি। তারপরে বাণিজ্যিক সুবিধা থাকছে, তারপরে প্রশাসন পরিচালনার সুবিধা থাকছে, বুঝতে পেরেছো। তো এই সমস্ত কিছু কারণের জন্য এই দিল্লি অঞ্চলটা কি হচ্ছে, সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল, বুঝতে পারলে কি বললাম। তাহলে এটা দেখো, এটা ভালো করে পড়বে যে দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল। তাহলে কি বলবে, যে ভৌগোলিক অবস্থানের সুবিধা, তার পাশাপাশি বলবে নিরাপত্তা, বাণিজ্যিক সুবিধা এবং প্রশাসন পরিচালনার সুবিধা থাকায় এই দিল্লি অঞ্চল সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল। হ্যাঁ, আর যদি এটা আরেকটু ভালো করে ব্যাখ্যা করতে পারো তাহলে বেশি ভালো। তাহলে সেই ক্ষেত্রে তখন তোমাদেরকে বলতে হবে, যেমন ভৌগোলিক অবস্থানের সুবিধা, তখন ভৌগোলিক অবস্থানটা বলতে হবে যে আরাবল্লী যে পর্বতমালা সেই পর্বতমালার একটি প্রান্তে এবং যমুনা নদী বিধৌত সমতলে সংযোগস্থলে অবস্থিত ছিল এই দিল্লি, বুঝতে পেরেছি তো। যার ফলে কি বলতো, আরাবল্লী পর্বতমালার পাথর দিয়ে জমির ঢাল অনুসারে দুর্গ নির্মাণের সুবিধা ছিল। এটা যেমন একদিকে একটা ভালো দিক ছিল, আর একটা তোমার প্রধান জলপথ ছিল যমুনা নদী। তো সেই প্রধান জলপথ যমুনা নদী বরাবর প্রাকৃতিক সীমানা নির্ধারণের সুবিধা থাকায় এই দিল্লি কি হয়েছিল না, সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল, বুঝতে পেরেছো। এটা ভালো করে করবে যে দিল্লি কেন সুলতানদের রাজধানী হয়ে উঠেছিল, বুঝতে পারলে। দেখবে এই যে আমি একটু আগে বললাম যে সুপ্রাচীন কাল থেকে দিল্লি শহরটা গড়ে উঠেছিল, ঠিক আছে, এবং যমুনা নদীর তীরেই ছিল এর অবস্থান। তো এই যে দিল্লি, এই দিল্লিটাই হচ্ছে মহাভারতে উল্লেখিত প্রাচীন ইন্দ্রপ্রস্থ, ঠিক আছে। তার মানে তোমরা যদি মহাভারত পড়ো, সেই মহাভারতে দেবে একটা তোমার তোমার নগরের কথা উল্লেখ আছে, বুঝতে পারলে।
যেই নগরটার নাম হচ্ছে তোমার ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, তো সেই ইন্দ্রপ্রস্থটাই হচ্ছে তোমার কি বলতো না আধুনিক দিল্লি নগরী। বুঝতে পারলে? তো সেই জন্য এটা তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে এই যে দিল্লি, তো এই দিল্লিটাই হচ্ছে মহাভারতে উল্লেখিত প্রাচীন ইন্দ্রপ্রস্থ। ঠিক আছে, তো মৌর্য আমলেও এই দিল্লির অস্তিত্ব ছিল। খ্রিস্টীয় 11 শতক নাগাদ রাজপুতদের একটা গোষ্ঠী, এবং 12 শতক যদি দেখো তো সেই 12 শতক নাগাদও চৌহান রাজপুতরাই দিল্লি শাসন করতেন। বুঝতে পারলে? তারপর এই 13 শতকে কুতুবউদ্দিন আইবক তিনি কি করছেন, দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করতেন। কি বললাম বুঝতে পারলে? এটা একটু ভালো করে পড়বে, বোঝা গেছে? এরপরে দেখো, মধ্যযুগে এই দিল্লি শহরের উৎপত্তি এবং বিকাশ এটার দুটো পর্যায় ছিল। তাহলে কি বললাম যে মধ্যযুগে দিল্লি শহর কে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে মধ্যযুগে দিল্লি শহরের উৎপত্তি এবং বিকাশের দুটো পর্যায় ছিল। ঠিক আছে, একটা পর্যায় হচ্ছে খ্রিস্টীয় 13-14 শতকের দিল্লি, আর অপরটা হচ্ছে 17 শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি শাহজাহানবাদ। ঠিক আছে, তো এখানে আমরা এই দুই পর্যায়ে দিল্লি শহর কেমনভাবে বদলে গেছে তার কথাই পড়ব। ঠিক আছে, বোঝা গেছে কি বলতে চাইলাম? যে মধ্যযুগে দিল্লি শহরের উৎপত্তি এবং বিকাশের দুটো পর্যায় ছিল। ঠিক আছে, তো একটা ছিল যে খ্রিস্টীয় 13-14 শতকের দিল্লি, আর একটা হচ্ছে 17 শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি শাহজাহানবাদ। ঠিক আছে, তো এই দুই পর্যায়ের দিল্লি শহর কেমনভাবে বদলে গেছে তার কথাই আমরা পড়ব। তার মানে এইখানেতে দেখো খ্রিস্টীয় 13 শতকে দিল্লি কেন গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল। ঠিক আছে, তাহলে সেইটাই আমরা এরপরে জানবো। বুঝতে পেরেছো? এই যে বললাম যে দিল্লি শহর কেমনভাবে বদলে গেছে এই দুই পর্যায়ে, তাহলে সেইটার কথা মানে এখানে আমরা জানবো যে তার যে পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, যার ফলে শহরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছিল। হ্যাঁ, বুঝতে পেরেছো? তো সেই জন্যই বলছি যে খ্রিস্টীয় 13 শতকে দিল্লি কেন গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল সেটা এরপর আমরা জানবো। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? দেখো, বা তোমরা এরকম ভাবেও বলতে পারো যে সুলতানি আমলে দিল্লি কতখানি গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, বা সুলতানি আমলে দিল্লির গুরুত্ব কতখানি ছিল। বুঝতে পারলে? তো দেখবে এখানেতে আমরা কি দেখতে পাবো না, কুতুবউদ্দিন আইবক যাকে দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা বলা হয়, তাই তো? বুঝতে পেরেছো তো? তো এটা তোমরা আগেই পড়েছো, তাই না? তোমরা যেহেতু সুলতানি আমল পড়ে ফেলেছো তাই তোমরা জানো। তো দেখবে কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি শহরটা তৈরি হয়েছিল কিলারায় পিথোরাকে কেন্দ্র করে। বুঝতে পেরেছো কি বললাম? দেখো এখানটা একটু ভালো করে বুঝবে। তার আগে একটা কথা বলি যে 13-14 শতকে নানা কারণে এই দিল্লি বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, তাহলে সেইগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে এরপর আমরা বলবো যে সুলতান কুতুবউদ্দিন আইবকের আমলে যেটা প্রথম দিল্লি বা কুতুব দিল্লি তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে রাজপুত আমলের কিলরায় পিথোরাকে কেন্দ্র করে। তাহলে কি বললাম এখানে ভালো করে বোঝার চেষ্টা করবে। কি বললাম যে কুতুবউদ্দিন আইবকের আমলে প্রথম দিল্লি বা কুতুব দিল্লি তৈরি করা হয়েছিল রাজপুত আমলের কিলারায় পিথোরাকে কেন্দ্র করে। ঠিক আছে, এইখানটা তুমি আরেকটু ভালো করে বুঝতে পারবে যদি এইভাবে বলা হয় যে কুতুবউদ্দিন আইবকের আমলে যে দিল্লি শহর সেটা তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলারায় পিথোরাকে কেন্দ্র করে। ঠিক আছে, আর এটাই ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি। ঠিক আছে, সেই জন্যই আমি এই কথাটা বললাম যে সুলতান কুতুবউদ্দিন আইবকের আমলে প্রথম দিল্লি বা কুতুব দিল্লি তৈরি করা হয়েছিল রাজপুত আমলের কিলরায় পিথোরাকে কেন্দ্র করে। ঠিক আছে, এরপরে দেখবে আবার পরবর্তীকালে গিয়াসউদ্দিন বলবনের আমলে গিয়াসপুর নামে একটি শহরতলি তৈরি হয়েছিল এই যমুনারই পারে। ঠিক আছে, আবার দেখবে
এই গিয়াসউদ্দিন বলবনের পৌত্র, যার নাম হচ্ছে কায়কোবাদ, তিনি খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষের দিকে এই যমুনার তীরেই আবার কিলোভরি প্রাসাদ তৈরি করেছিলেন। বুঝতে পারলে? আবার জালালউদ্দিন খলজির আমলে একে ঘিরেই নতুন শহর তৈরি হয়েছিল, যেটাকে বলা হয় শহরই নও। এবং দেখতে পাবে যে এই শহরে আমির এবং সর্দার শ্রেণীর লোকেরা এসে ভিড় করত এবং তাদের সঙ্গে ছিল গায়ক এবং বাজনাদার মানুষজন। বুঝতে পেরেছ কি বললাম? আবার দেখতে পাবে যে সুলতান আলাউদ্দিন খলজির সময় মঙ্গল আক্রমণের হাত থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়ার জন্য সিরিতে একটি কেল্লা শহর তিনি বানিয়েছিলেন। বুঝতে পেরেছ? আবার দেখবে গিয়াসউদ্দিন তুগলক তিনি তার অনুচরদের নিয়ে বসবাসের জন্য এই পুরনো শহর থেকে দূরে বানিয়েছিলেন তুগলকাবাদ। বুঝতে পেরেছ? আবার দেখবে মোহাম্মদ বিন তুগলকের আমলে কুতুব দিল্লি, সিরি এবং তার নিজের তৈরি যেটা নাম হচ্ছে জাহানপনাহ, ঠিক আছে, তো এগুলোকে নিয়ে একটি প্রাচীর দিয়ে ঘিরে বৃহত্তর শহর হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই কাজটা সমাপ্ত হয়নি। ঠিক আছে, অসমাপ্ত রয়ে যায়। তো দেখবে এভাবে আমরা দেখতে পাই যে দিল্লি শহরটি নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। দেখবে বিভিন্ন ঐতিহাসিক, যেমন ইসামি একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন, তো তার লেখা থেকে জানা যায় যে আরব, ইরান, চীন, মধ্য এশিয়া বা বাইজেন্টাইন, সেখান থেকে অভিজাত ব্যক্তি, নানা ধরনের শিল্পী কারিগর, তারপরে চিকিৎসক, রত্ন ব্যবসায়ী, সাধু সন্ত, ঠিক আছে, এনারা সকলেই দিল্লিতে ভিড় জমাতেন। তাছাড়াও দেখবে এই সময়ে কি হয়েছিল না, মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ জাতি ছিল যারা হচ্ছে মঙ্গল। ঠিক আছে, এদের কথা যদিও তোমরা আগেই পড়েছো, জানো, তাই তো? তো এই মঙ্গলরা ইরাকের একটা বিখ্যাত শহর ছিল যেটার নাম হচ্ছে বাগদাদ। ঠিক আছে, তো ইরাকের এই বাগদাদ শহরে অনেক ক্ষতি করেছিল। মনে রাখবে এই বাগদাদ ছিল মুসলমান সভ্যতার এক বড় কেন্দ্র। ঠিক আছে, তো এই বাগদাদের দুরবস্থার ফলে দিল্লির গুরুত্ব বেড়ে যায়। এই মধ্য পশ্চিম এশিয়া থেকে অনেক লোক বা অনেক মানুষ দিল্লিতে চলে আসেন এবং বাস করতে থাকেন। বুঝতে পেরেছ? যার ফলে দিল্লি হয়ে ওঠে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। বুঝতে পারলে? এই জন্য দিল্লিকে বলা হয় হজরতি দিল্লি। এটা মনে রাখবে যে এটা অনেক সময় কোশ্চেন হয় যে দিল্লির নাম হজরতি দিল্লি হলো কেন, তখন তোমাদেরকে এই কথাগুলো বলতে হবে। ঠিক আছে, যে দিল্লিতে যখন সুলতানি শাসন একটু একটু করে বেড়ে উঠেছে, তো সেই সময় মধ্য এশিয়ার এক দুর্ধর্ষ জাতি ছিল মঙ্গল। সেই মঙ্গলরা ইরাকের বাগদাদ শহরে অনেক ক্ষতি করেছিল। ঠিক আছে, আর এই বাগদাদ ছিল মুসলমান সভ্যতার একটা বড় কেন্দ্র। তো এই বাগদাদের অনেক ক্ষতি করায় বাগদাদের দুরবস্থা সৃষ্টি হয়েছিল। তো এই দুরবস্থার ফলে দিল্লির গুরুত্ব বেড়ে যায় এবং যার ফলে আমরা দেখতে পাই যে মধ্য এবং পশ্চিম এশিয়া থেকে অনেক লোক এই বসবাস করতে শুরু করে, মানে দিল্লিতে চলে আসেন এবং বসবাস করতে শুরু করেন, যার ফলে দিল্লি হয়ে ওঠে সুফি সাধকদের অন্যতম পীঠস্থান। বুঝতে পেরেছ? তো এই জন্য দিল্লির নাম হয়ে গিয়েছিল হজরতি দিল্লি। বুঝতে পারলে? আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখি, এটা একটু মনে রাখবে যে সুফি সাধকদের মধ্যে সেই সময়ে সবচেয়ে বিখ্যাত যিনি ছিলেন তিনি হচ্ছেন শেখ নিজামুদ্দিন আউলিয়া। ঠিক আছে, এটা একটু মনে রাখবে যে নিজামুদ্দিন আউলিয়া ইনি ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক। বুঝতে পারলে কি বললাম? এইভাবে দেখতে পাবে যে দিল্লি শহরের গুরুত্ব ক্রমশ বেড়ে যায়। ঠিক আছে, আবার দেখবে খ্রিস্টীয় চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধে দিল্লি শহরের চেহারাটা অনেকটা বদলে যায়। আগেকার মতো আরাবল্লী পাথুরে এলাকায় শহর তৈরি না করে ফিরোজ শাহ তুগলক কী করলেন না, তিনি ফিরোজাবাদ শহর গড়ে তুললেন। ঠিক আছে,
এবং যার মধ্যমণি ছিল এই ফিরোজ শাহ কোটলা। এখানে মনে রাখবে কোটলা মানে হচ্ছে দুর্গ, ঠিক আছে, কোটলা কথার অর্থ হলো দুর্গ, এবং এই শহরটা ছিল যমুনা নদীর পার বরাবর। আর এই পরিকল্পনার ফলে এই শহরে জলের সমস্যা মেটানো গিয়েছিল, ঠিক আছে, এবং নদী থেকে বয়ে আনা জিনিসপত্র শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দেওয়াও সহজ হলো, এবং তার জন্য যে খরচ সেই খরচটাও কমলো। বুঝতে পারলে? তো যার ফলে দেখতে পাচ্ছি যে সুলতানদের পুরনো দিল্লি যে শহর, সেই শহর আস্তে আস্তে ক্ষয় পেতে লাগলো, এবং এই যে ফিরোজাবাদ, এই ফিরোজাবাদ শহরের উদ্ভবের ফলে এই ক্ষতিপূরণ করা সম্ভব হয়েছিল। তো দেখো পুরো সম্ভব হয়েছিল কি না সেটা সঠিকভাবে বলা যায় না, ঠিক আছে। তো যাই হোক, তোমরা দেখতে পাবে যে ফিরোজ শাহ তুগলক দিল্লি শহর পত্তনের মানে উৎপত্তি ধাঁচটি যে ধাঁচ, হ্যাঁ, তো সেটাকে পুরোপুরিভাবে বদলে দিয়েছিলেন, যার ফলে দেখতে পাবে যে এরপর থেকেই এই যমুনা নদীর ধারেই আফগান এবং মুঘলরা তাদের একাধিক কেল্লা এবং শহর বানিয়েছিলেন। বুঝতে পারলে? তো সেই সুলতানি আমলে দিল্লিতে অনেকগুলো বাজারের কথাও আমরা জানতে পারি। এখানেই দেবে দেশ বিদেশের বণিকরা নানা ধরনের পণ্য নিয়ে আসতো। আবার ব্যবসা বাণিজ্যের কথাও তোমরা এখান থেকে জানতে পারবে। যাই হোক, তো সেই সম্পর্কে আমরা পরে জানবো, ঠিক আছে, এর পরে যখন আমরা পড়বো তখন আমরা জানবো, হ্যাঁ, এই চ্যাপ্টারে জানবো, তো পরে জানবো, ঠিক আছে, এখন এইটুকুই জেনে রাখো। তো বুঝতে পারলে যে কিভাবে দিল্লির গুরুত্ব ক্রমশ বেড়ে গিয়েছিল খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকে, ঠিক আছে, বোঝা গেছে? এবারে তোমাদেরকে বলি যে তোমাদের বইয়ে দেখবে পেজ নাম্বার হচ্ছে 93, পেজ খুলবে, দেখবে ওখানে একটা ছক করা আছে খুব সুন্দরভাবে, ওই ছকটা তোমরা ভালো করে পড়বে। বুঝতে পেরেছো? ওইখানেতে দেখবে শহরের নামগুলো দেওয়া আছে এবং প্রতিষ্ঠাতা কারা সেগুলো বলা আছে। আমি একটু বলে দিচ্ছি, তোমরা এটা বই দেখে ভালো করে পড়বে, ঠিক আছে। যেমন কিলারায় পিথোরা, এটার প্রতিষ্ঠাতা ছিলেন, এই শহরটার প্রতিষ্ঠাতা ছিলেন পৃথ্বীরাজ, ঠিক আছে, যিনি ছিলেন চৌহান রাজপুত বংশের। তারপরে দেবে সিরি শহরটার প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন খলজি, যিনি ছিলেন খলজি বংশের শাসক, ঠিক আছে। তারপর হচ্ছে তুগলকা, তারপরে কি বললাম, তুগলকাবাদ, ঠিক আছে, তুগলকাবাদ শহর, যেটা গিয়াসউদ্দিন তুগলক প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন তুগলক বংশের শাসক। তারপরে হচ্ছে জাহানপনাহ শহর, যেটা মোহাম্মদ বিন তুগলক প্রতিষ্ঠাতা, তুগলক বংশের শাসক ছিলেন। তারপরে ফিরোজাবাদ, ঠিক আছে, বা যেটাকে বলা হয় ফিরোজ শাহ কোটলা, ঠিক আছে, এটার প্রতিষ্ঠাতা ছিলেন ফিরোজ শাহ তুগলক, তিনি ছিলেন তুগলক বংশের শাসক। তারপরে হচ্ছে দিনপনাহ, মনে রাখবে দিনপনাহ শহরটার প্রতিষ্ঠাতা ছিলেন হুমায়ুন, ঠিক আছে। আর শেরগাহ বা পুরনো কেল্লা যেটাকে বলা হয় সেটার প্রতিষ্ঠাতা ছিলেন শের শাহ, ঠিক আছে, এটা ভালো করে মনে রাখবে। হুমায়ুন ছিলেন মুঘল শাসক আর শের শাহ ছিলেন সুর বা আফগান শাসক, ঠিক আছে। আর শেষে যেটা আছে সেটা হচ্ছে শাহজাহানবাদ, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন শাহজাহান, তিনি ছিলেন মুঘল শাসক, ঠিক আছে। আর সাইডে দেখবে সময়টা দেওয়া আছে, মানে কোন সময়ে প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। তো এগুলো একটু ভালো করে পড়ে নেবে এই ছকটা। পেজ নাম্বার হচ্ছে 93 পেজ, এই পেজটা ভালো করে দেখবে, ঠিক আছে। এরপরে আমরা জানবো যে সুলতানি আমলে এই দিল্লি শহরের জনবসতি কেমন ছিল, ঠিক আছে। দেখো তাহলে কি বললাম যে সুলতানি আমলে দিল্লি শহরের জনবসতি কেমন ছিল, এটা আমরা এবার জেনে নেব, ঠিক আছে। তো দেখবে সুলতানি আমলে দিল্লি শহরের জনবসতি ছিল মিশ্র, ঠিক আছে, মানে মিশ্র প্রকৃতি বা মিশ্র ধরনের বসতি। এখানেতে দেখবে কোনো ধর্ম বা জাতপাতের ভিত্তিতে এই বসতি গড়ে ওঠেনি। বুঝতে পেরেছো? এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একই পেশার কারিগররা এক মহল্লায় থাকতেন। বোঝা গেছে? তো এইখানেতে কোনো ধর্ম বা জাতপাতের ভিত্তিতে এই বসতি গড়ে ওঠেনি, সেই জন্য দিল্লি শহরের জনবসতি ছিল মিশ্র প্রকৃতি। বোঝা গেছে? তো এই শহরের আশেপাশে গড়ে উঠেছিল ছোট শহরের ন্যায় জনবসতি। কি বললাম না, এই দিল্লি শহরের আশেপাশে গড়ে উঠেছিল ছোট শহরের ন্যায় জনবসতি, ঠিক আছে। তো ছোট শহরের ন্যায় এই যে জনবসতি, এগুলোকে বলা হতো কসবা বা শহরতলি, ঠিক আছে, মনে রাখবে কসবা কথার অর্থ হলো শহরতলি, ঠিক আছে, সেই জন্য বলা হচ্ছে যে কসবা বা শহরতলি।
তাহলে কি বললাম, যে দিল্লি শহরের আশেপাশে গড়ে উঠেছিল ছোট শহরের ন্যায় জনবসতি। ঠিক আছে, তো ছোট শহরের ন্যায় এই জনবসতিগুলিকে বলা হচ্ছে কসবা বা শহরতলি। ঠিক আছে, অনেকে আবার এগুলিকে ছোট শহরও বলতেন, মনে রাখবে, বুঝতে পারলে। তবে শহরগুলি পাঁচিল দিয়ে ঘেরা থাকতো, শহরগুলো পাঁচিল দিয়ে ঘেরা থাকতো। তার মানে শহরগুলি পাঁচিল দিয়ে সুরক্ষিত থাকলেও শহরতলি যেগুলো সেইগুলো কিন্তু তেমন ছিল না, বুঝতে পারলে। তার মানে এটা শহর এবং শহরতলির মধ্যে পার্থক্য, যে শহরগুলি পাঁচিল দিয়ে সুরক্ষিত থাকলেও শহরতলি যেগুলো সেগুলো তেমন ছিল না, বুঝতে পেরেছো তো। আর গ্রাম ও শহরতলির মধ্যে কোনো নির্দিষ্ট সীমানাও ছিল না, বুঝতে পারলে। নানাভাবে সুলতানরা শহরে কি করতেন না জলের ব্যবস্থা করতেন। তবে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির ফলে এই শহরগুলিতে জলাভাব দেখা দেয়। ঠিক আছে, তো আমরা দেখতে পাবো যে দিল্লি শহরের তাই প্রধান সমস্যা ছিল জলের অভাব। ঠিক আছে, তাহলে এরপরে আমরা জানবো মধ্যযুগে জল সংরক্ষণ এবং জল সরবরাহ ব্যবস্থা সম্পর্কে। ঠিক আছে, তাহলে আমি একটু আগে কি বললাম যে মধ্যযুগের শহর বিশেষত আমরা যার সম্পর্কে জানছি সেটা হচ্ছে দিল্লি শহর, তাই তো। তো সেই জন্য আমি একটু আগেই বললাম যে দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল জলের অভাব, তাই তো। তো সেই জন্য দেখবে জলাধার নির্মাণ এবং খাল খননের মাধ্যমে দিল্লি সুলতানেরা দিল্লি শহরের দৈনন্দিন জল সরবরাহ ব্যবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করেন, বুঝতে পারলে। তো জনসাধারণের জন্য এই যে ব্যবস্থা, হ্যাঁ, এই যে ব্যবস্থা করতেন শাসকরা, তো এই জলাধারকেই বলা হতো হোজ বা তালাও বা জলাধার। ঠিক আছে, তাহলে কি বললাম যে জলাধার নির্মাণ এবং খাল খননের মাধ্যমে দিল্লি সুলতানেরা কি করতেন না দিল্লি শহরে দৈনন্দিন জল সরবরাহ ব্যবস্থার উন্নতি ঘটাবার চেষ্টা করেন। জনসাধারণের জন্যই এই ব্যবস্থা করতেন শাসকরা, বুঝতে পেরেছ। তো জনসাধারণের জন্য এই যে জলাধার নির্মাণ করা হতো, তো এই জলাধারকেই বলা হতো হোজ বা তালাও। ঠিক আছে, তার মানে হোজ কথার অর্থ হচ্ছে তালাও বা জলাধার, বোঝা গেছে। এবারে দেখবে এক একজন সুলতান এক এক রকমভাবে জলাধার নির্মাণ করেছিলেন। যেমন দেখবে সুলতান ইলতুৎমিশ তিনি নির্মাণ করেছিলেন হৌজ-ই শামসি বা হৌজ-ই সুলতানি। ঠিক আছে, তো এই জলাধারটি ছিল 8 কোণ বিশিষ্ট। ঠিক আছে, আর এই 8 কোণ বিশিষ্ট জলাধারের বর্ণনা দিয়েছেন ইবন বতুতা, বোঝা গেছে। আবার আলাউদ্দিন খলজির নির্মাণ করেছিলেন বা খনন করেছিলেন 4 কোণ বিশিষ্ট জলাধার, যেটাকে বলা হয় হৌজ-ই আলাই। ঠিক আছে, তো এই জলাধারগুলি শুধুমাত্র মানুষের দৈনন্দিন জলের চাহিদাই মেটাতো না, তার পাশাপাশি কৃষিকাজের জন্য জমিতে জল দেওয়া হতো, বুঝতে পারলে, এটা মনে রাখবে। ঠিক আছে, তাছাড়াও দেখবে গিয়াসউদ্দিন তুগলক তিনিও তার একটা বিখ্যাত শহর যেটার নাম তোমরা একটু আগেই জানলে যে তুগলকাবাদ। ঠিক আছে, তো সেই তুগলকাবাদ শহরে তিনি আরেকটি জলাশয় তৈরি করেছিলেন, বুঝতে পারলে। এবার দেখবে সুলতানের বিরোধীরা শহরের অধিবাসীদের বিপদে ফেলার জন্য খালগুলির উপর বাঁধ দিয়ে জল আটকে দিত অনেক সময়, বুঝতে পারলে। তো যার ফলে দেখতে পাবে তোমরা যে পরবর্তীকালে একজন শাসক এসেছিলেন যার নাম হচ্ছে ফিরোজ তুগলক। ঠিক আছে, তো সেই ফিরোজ তুগলক তিনি কি করলেন না বিরোধী শক্তির দেওয়া বাঁধগুলিকে ভেঙে দিয়ে জল সরবরাহ স্বাভাবিক করেছিলেন, বোঝা গেছে, এটা মনে রাখবে। তাহলে দেখো এখানেতে আমরা জানলাম যে মধ্যযুগে বিশেষত দিল্লি শহরে জল সংরক্ষণ এবং জল সরবরাহ যে ব্যবস্থা সেই সম্পর্কে জানলাম, তাই তো। তো
এটা একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে, এবং ভালো করে পড়বে। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আবার দেখতে পাবে দিল্লির সঙ্গে উত্তর ভারতের অন্যান্য অংশের যোগাযোগের জন্য বিভিন্ন পথ ছিল, বুঝতে পেরেছ তো। যদি তোমরা মোহাম্মদ বিন তুগলকের সময় দেখো তো দেখতে পাবে যে মোহাম্মদ বিন তুগলকের সময়ে দিল্লি এবং দৌলতাবাদের মধ্যে পথ বানানো হয়, কিন্তু এইসব পথের উপর আবার মেয় এবং জাটরা তারা হানা দিয়ে যোগাযোগ বন্ধ করে দিত। মেয় এবং জাট এরা হচ্ছে দস্যু, ঠিক আছে তো। তো এই দস্যুরা হানা দিয়ে যোগাযোগ বন্ধ করে দিত, তো সেই জন্য সুলতানরা চেষ্টা করতেন পথগুলো সবসময় খোলা রাখার, বুঝতে পারলে। তো এইভাবে দেখতে পাবে যে সুলতানি শাসনের 350 বছরে দিল্লি শাসকরা প্রায় 11 বার তাদের শাসন কেন্দ্র বদলেছিলেন। তাহলে কি বললাম যে সুলতানি শাসনের 350 বছরে দিল্লি শাসকরা 11 বার, প্রায় 11 বার তাদের শাসন কেন্দ্র বদলেছিলেন। এর ফলে কোনো জায়গাতে স্থায়ীভাবে এই শহরটির ভিত কিন্তু মজবুত হয়নি, বুঝতে পারলে। তো সুলতানদের দিল্লি মোটামুটিভাবে 300 বছর টিকেছিল। 1505 খ্রিস্টাব্দে সুলতান সিকান্দার লোদি, তো তার সময়ে আগ্রা শহরের বিকাশ শুরু হয়, বুঝতে পারলে, এবং এই সুলতানি সাম্রাজ্যের রাজধানী তখন চলে আসে আগ্রাতে। এরপর প্রায় 130-40 বছরের বেশি সময় ধরে দিল্লি শহরের রাজনৈতিক গুরুত্ব এই সময় কমে গেছিল, ঠিক আছে। তারপরে দেখবে যদিও সুফি সাধকদের ঐতিহ্যের কেন্দ্র হিসাবে এই শহরটা কিন্তু হিন্দুস্তানের জনজীবনের ক্ষেত্রে এক মর্যাদা পেয়েছিল, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, বোঝা গেছে। তাহলে দেখো আমরা কি দেখতে পেলাম যে সুলতানি সাম্রাজ্যের রাজধানী আগ্রাতে চলে আসায় এরপর প্রায় 130-40 বছরের বেশি সময় ধরে দিল্লি শহরের যে রাজনৈতিক গুরুত্ব সেটা অনেকটা কমে গেছিল, তাই তো। তো তা সত্ত্বেও সুফি সাধকদের ঐতিহ্যের কেন্দ্র হিসাবে এই দিল্লি শহরটা হিন্দুস্তানের জনজীবনে কিন্তু এর মর্যাদা থেকে গেছিল, তাই তো। আবার দেখবে ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন বাবর, তাই তো। তো সেই বাবর পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে হারিয়ে আগ্রা এবং দিল্লি উভয় দখল করে নিয়েছিলেন। আবার দেখবে শের শাহের শাসনকালে যমুনার পশ্চিম দিকে কিলাই কুহনা বা যেটাকে বলে পুরনো কেল্লা, এটা ছিল তার রাজধানী, বুঝতে পারলে। তো এই সময়ে সেই জন্য তার গুরুত্ব দেখতে পাচ্ছি। আবার তোমার খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগে মুঘল বাদশাহ শাহজাহানের সময়ে যমুনা নদীর পশ্চিমে এই শাহজাহানবাদ শহরের উৎপত্তি ঘটছে, মানে এই শহরটা এখানে প্রতিষ্ঠা হচ্ছে, ঠিক আছে, যার ফলে দিল্লি পুনরায় আবার রাজনৈতিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বুঝতে পেরেছো তো। তাহলে দেখো এই মধ্যযুগে দিল্লি শহরের উৎপত্তি এবং বিকাশের যে দুটি পর্যায়, তাই তো, একটা ছিল খ্রিস্টীয় 13শ-14শ শতকে দিল্লি, এটা আমরা আজকে জেনে নিলাম, ঠিক আছে। আর অপরটা হচ্ছে 7ম শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি শাহজাহানবাদ শহর। এইটার সম্পর্কে আমরা নেক্সট যেদিন ক্লাস আছে সেই দিন আমরা বিস্তারিতভাবে জানবো, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।